সত্যি বলছি তো, বড্ড অস্বস্তি লাগছে। এতটা অস্থির হয়তো সাদা কাফনের কাপড় পরলেও হতো না। তখন অত্যন্ত শান্তিতে শান্তিতে শুয়ে থাকতে পারতাম। রিধি গলা বাষ্পে ঢেকে গেল, আর কিছু বলতে পারছে না। ধীরে ধীরে পিছিয়ে এসে বিছানার পাশে মেঝেতে বসে পড়লো, হাঁটু জড়িয়ে বুকে টেনে রাখলো। শরীরটা কাঁপছে অনবরত, নাক টেনে টেনে বারবার হাতের পিঠে মুছে নিচ্ছে। ঠিক তখনই আবারও দরজাটা হালকা ঠেলে ভেতরে ঢুকলো আনিকা। রিদিকে মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। দৌড়ে এসে পাশে বসলো, তার দুই হাত দিয়ে চিবুক তুলে বলল, কি হাল করেছিস নিজের! কত কষ্ট করে সাজিয়ে দিলাম, একটু আগেই কত সুন্দর লাগছিল তোকে, এর মধ্যেই এলোমেলো করে ফেলেছিস। কান্নার ভিতরে হালকা শব্দে করে পাগলের মতো হেসে ফেলল রিদি। কণ্ঠ কাঁধে নামিয়ে বলল, আমার ভেতরটা যে এলোমেলো হয়ে আছে সেটা তো দেখলি না। আনিকা তখন রিদির মাথায় ওড়নাটা ঠিক করছিল। এই কথা শুনে তার হাত থেমে গেল। রিদির দিকে তাকিয়ে তার ভীষণ কষ্ট হলো। সে বুঝতে পারছে রিদির ভেতর কেমন টানাপোড়ান চলছে, কিন্তু কিছু করতে পারল না। নিজেকে অপরাধী মনে হলো। নিচু কণ্ঠে বলল, আমি জানি রিধি, তুই কতটা কষ্ট পাচ্ছিস। এটাও জানি তুই আহাদ রাজাকে কতটা ভালোবাসিস। তবে এটা বুঝতে পারছি না, তুই বিয়েতে রাজি হলি কেন? তোর আব্বুকে তো সবটা বলতে পারতি। কি বলতাম আহাদ রাজাকে ভালোবাসি? এক সেকেন্ড চুপ থেকে বিদ্রুপ মাখা হাসি দিয়ে বলল, যাকে ভালোবাসি সেই তো আমায় ভালোবাসে না, তাহলে কার উপর ভরসা করে বলতাম? আনিকা বুঝতে পারলো রিদি কি বুঝাতে চাইছে, কিন্তু রিদি যতই বলুক আনিকা শতভাগ নিশ্চিত যে আহাদ রিদিকে ভালোবাসে। তার চোখে রিদিকে পাওয়া তীব্র আকাঙ্ক্ষা দেখেছে, কিন্তু এটা বুঝতে পারছে না আহাদ রাজা কেন চুপ করে আছেন। আনিকা ধীরে প্রশ্ন করলো, তাহলে এখন কি করবি? বিয়ে করে নিবি আদনানকে? রিদি হঠাৎ হেসে উঠল, একটা অদ্ভুত ভাঙা ব্যথা মেশানো হাসি। মাথা খারাপ? আমি মরে যাব আনিকা, মরে যাব, তবু এই বিয়ে করব না। আনিকার ঠোঁট কেঁপে উঠল, কিছু বলার ভাষা নেই। শুধু চুলের একগোছা সরিয়ে দিয়ে হৃদির মাথায় ওড়নাটা টেনে ঠিক করে ক্লিপ দিয়ে আটকে দিল। নিজের কান্না লুকাতে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেল। হৃদি তখনও মেঝেতে বসে আছে। হলুদ আলোয় ঝলমল করছে তার লাল শাড়ি, কিন্তু চোখে শুধুই শূন্যতা। এই নিস্তব্ধতার মাঝে হঠাৎ করে নিচ থেকে ভেসে এলো ঢোল ঢাকের শব্দ, সাথে বাঁশি সুরেলা আওয়াজও ভেসে আসছে। ক্রমেই সেটা এত জোরালো হয়ে উঠল যেন পুরো গলিটাই কেঁপে যাচ্ছে সেই তালে তালে। আনিকা হকচকে দৌড়ে যায় বারান্দার দিকে, তার পিছু পিছু রাইসার ঈশানীও ছুটে যায়। মাহি তো একরকম ঢোলের সাথে সাথে হাত পা ছড়িয়ে নাচতে শুরু করলো। হৃদি তখনও যেন কিছু শুনছে না, স্থির হয়ে বসে আছে, যেন পৃথিবীর সব শব্দ থেকে সে নিজেকে আলাদা করে রেখেছে। এমন সময় আনিকা বারান্দা থেকে দৌড়ে এসে কৌতূহলী গলায় চেঁচিয়ে উঠল, রিধি, রিধি, তোর আহাদ রাজা এসেছে। হৃদির বুকের ভেতরটা কেমন করে উঠল। চিবুক তুলে তাকালো আনিকার দিকে। তার ঠোঁট হালকা কাঁপছে, চোখে একরকম অবিশ্বাস। আনিকা এবার চোখ বড় বড় করে বলল, শুনছিস না? তোর আহাদ রাজা এসেছে নিচে। আমি জানতাম আহাদ রাজা তোর বিয়ে। কথা আর সম্পূর্ণ করতে পারল না আনিকা, তার আগেই দিদি ধরফর করে উঠে দৌড়ে গেল বারান্দার দিকে। দৃষ্টি নিচে রাখতেই দেখে রাস্তার পাশে ফুলে সাজানো কালো গাড়িগুলো সারি হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে সামনে নিজের গাড়ির বনেটের উপর বসে আছে আহাদ রাজা। হালকা অফ হোয়াইট পাঞ্জাবি আর পায়জামা, চোখে কালো চশমা, ধূসর চুলগুলো হালকা বাতাসে উঠছে। ঠোঁটের কোণে অদ্ভুত একটা আত্মবিশ্বাসী হাসি। তার ঠিক পেছনে দাঁড়িয়ে শাহিন, নাদিমা, শাওন সাদা পাঞ্জাবির উপর কালো কোটি, সবাই একই পোশাকে, যেন এক উৎসবের বাহিনী। রাস্তা জুড়ে মানুষ জড়ো হতে লাগলো। জানলার ফাঁক দিয়ে মানুষ উকি দিচ্ছে। নীরব গলিটা মুহূর্তে কেমন রমরমা হয়ে উঠল। উপরে বারান্দায় দাঁড়িয়ে হৃদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিনে শুকিয়ে যাওয়া ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তার বুকে অদ্ভুত অনুভূতি জেগে বসেছে। সেই অনুভূতির তাল সামলাতে না পেরে এক দৌড়ে বেরিয়ে যায় বাসা থেকে। তারপর পিছনে আনিকা আর রাইসাও। তাদের এভাবে ছুটতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একটু বিচলিত হলেন। তবে ততক্ষণে হৃদি ছুটে বেরিয়ে গেছে। সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে তার অনুভূতি রং আরো গাঢ় হচ্ছে। শেষমেশ আপাতে আপাতে গেটের সামনে এসে দাঁড়ায়। তার পিছনে রাইসার, আনিকাও এসে দাঁড়ায়। তাদের বুক দ্রুত উঠানামা করছে। ঠোঁটে একটা হাসি লেগে আছে। তাকে দেখে আহাদ রাজা এক লাফে গাড়ি থেকে নেমে পড়ে। নাদিমের দিকে তাকে ইশারা করতে নাদিম মিউজিক চালিয়ে দেয়। সাথে সাথে হাত হাত দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। শাহিন, নাদিম, শাওনও যোগ দিল তার সঙ্গে। গানটা যেন এই মুহূর্তে সাথে একদম মানিয়ে গেছে। হৃদি একরকম ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল, অথচ মুখে আবারও হাসি লেগে আছে। এ যেন কান্নার আনন্দের মাঝামাঝি কোনো অনুভূতি। ততক্ষণে উপর থেকে সবাই চলে এসেছে, আর এসেই দেখে আহাদ রাজার এই অদ্ভুত কাণ্ড কারখানা। তারেক রায়ান এসব দেখে কর্কশ গলায় গর্জন করে উঠল, এসব কি তামাশা লাগিয়ে রেখেছ? বন্ধ করো এসব। তার গর্জনে হঠাৎ কেঁপে উঠল হৃদির শরীর। ভয়ে নিজেকে একটু গুটিয়ে নিল।
তবে আহাদ রাজা তখনও একইভাবে লাফিয়ে চলেছে, ছোটে সেই দুষ্টুমি ভরা হাসি, গানের সুর তখন তুঙ্গে। তারেক রায়ান একজন প্রখর ইসলামিক মনস্তাত্ত্বিকের মানুষ। তার জীবন চিন্তাধারা সবই কঠোর নিয়মকানুনে আবদ্ধ। এসব গান বাজানা ও শৃঙ্খল কাণ্ড কারখানা তার মোটেও পছন্দ না। তাই সে নিজের মেয়ের বিয়েটা ঘরোয়া শান্তিপূর্ণ ইসলামিক নিয়মকানুন মেনে দিতে চেয়েছেন। তাই তেমন বড় কোনো ঘটা করে আয়োজন করেননি। কিন্তু এই মুহূর্তে আহাদ রাজার চরম উগ্র আচরণ তার সমস্ত ধৈর্যকে চ্যালেঞ্জ করছে। একবার স্পষ্টভাবে নিষেধ করার পরও আহাদ রাজা কোনোভাবেই থামেনি। তারেক রায়ান ভালো করেই বুঝতে পারলেন আহাদ ইচ্ছাকৃতভাবে এমন করছে, হয়তো তাকে উত্তেজিত করার জন্যে। গম্ভীর কণ্ঠে তিনি পুনরায় সতর্ক করলেন, এসব বন্ধ করুন, যা করার এসব বন্ধ করুন। কিন্তু গানে তীব্র শব্দে আহাদ রাজার কানে সে কথা পৌঁছালো না। হৃদির দিকে তাকিয়ে সে এক চোখ টিপ দিয়ে সেই মিউজিকের তালে তুলতে লাগলো। তারেক রায়ান এবার মেয়ের দিকে কঠোর নজর রাখলেন। হৃদি বাবার কঠোর দৃষ্টি লক্ষ্য করে স্বাভাবিকভাবে চিবুক নামিয়ে নেয়। তিনি নিজের মেয়ের হাত ধরে টেনে ঘুরে এক পা বাড়াতে আচমকা থেমে গেলেন। কপালে ভাঁজ করে পেছনে ফিরে দেখে তার মেয়ের অন্য হাত আহাদ রাজা ধরে রেখেছে বললে ভুল হবে। সরাসরি স্পর্শ না করে সে নিজের ওড়নার এক অংশ হৃদির হাতে পেঁচিয়ে ধরে রেখেছিল। গানের তীব্র শব্দ থেমে যেতে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবাই অবচেতনভাবে তাকিয়ে আছে, যেন প্রত্যেকের মনে প্রশ্ন, এবার কি ঘটবে। তারেক রায়ান এবার একটু বেশি রেগে গেলেন, তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন। এমন ক্ষমতাশীল মানুষের সাথে তো আর রেগে দু চারটা কথা বলে সমাধান করতে পারবেন না। তাই কণ্ঠে দৃঢ়তা রেখেই বললেন, দেখুন মিস্টার, আমি কোনো ঝামেলা চাই না, আমার মেয়ের হাত ছাড়ুন। আহাদ হেসে ঠোঁট কামড়ে ধরল, অতঃপর এক কদম এগিয়ে এসে বলল, যদি ছাড়ারই হতো তাহলে ধরলাম কেন? তারেক রায়ান কপালে ভাঁজ করে প্রশ্ন করলেন, কি চাইছেন আপনি? আপনার মেয়েকে দিয়ে দিন। একদম সরাসরি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিলে আহাদ। তারেক রায়ান এটারই ভয়ে ছিলেন। এর আগেও তিনি আন্দাজ করেছিলেন, কিন্তু এবার সরাসরি আহাদ রাজার বলা কথাটা তার ভয়কে আরও তীব্র করে দিল। তবু কাউকে বুঝতে না দিয়ে নিজের মনে শক্ত থাকার চেষ্টা করে বললেন, রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছেন মিস্টার? তাহলে চলুন বাসায় যাই। এই বলে সে হৃদির হাতে পেঁচানো ওনার অংশটা টেনে কয়েক কদম এগিয়ে গেল। কিন্তু বাকি সবাই সেখানে কেমন থ মেরে দাঁড়িয়ে আছে। আহাদ এবার থেমে ঘুরে তাকালো। এমন সময় সেখানে আরও ৫-৬টা গাড়ি এসে থামে। ততক্ষণে আহাদের বাবা মা চাচা গাড়ি থেকে বেরিয়ে আসে। তারেক রায়ানকে দেখে আফরোজা শেখ সামান্য লজ্জিত হলেন, কিন্তু আমজাদ মীর চোখের ইশারায় ভরসা দেন তিনি সামলে নেবেন। হৃদির মামা নুরুল আমিন আমজাদ মীরের কাছে গিয়ে উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করলেন, এসব কি ভাই? আপনার বড় ছেলে কোথায়? আর আপনার বড় ছেলে এসব কি করছে? কি আমজাদ হাতের ঘড়ির দিকে তাকিয়ে একটু ভঙ্গি করে বললেন, এখানে দাঁড়িয়েই সব শুনবে নাকি বাসায় ঢাকার অনুমতি হারিয়ে ফেলেছি? ছি ছি, কি বলছেন? অবশ্যই বাসায় যাবেন, চলুন। নুরুল আমিন হাতের ইশারা করে সামনে এগিয়ে গেলেন। আমজাদ মীর ছেলের দিকে তাকিয়ে চোখে ইঙ্গিত করে বুঝালেন হৃদির হাত ছেড়ে দিতে, কিন্তু আহাদ গায়ে মাখল না। আমজাদ মীর এবার ছেলের কানে ফিসফিস করে বললেন, আহাদ, বেশি ঝামেলা করবি তো এখানে রেখেই চলে যাব, তখন দেখব কিভাবে বিয়ে করা হয় তোর। আহাদ এবার হৃদির হাত থেকে নিজের ওড়নাটা সরিয়ে নিয়ে বাবার কানে ফিসফিস করে বলল, আমার বিয়ে না হলে বাসায় ফিরে তোমার ডিভোর্স করিয়ে দেবো, কথাটা মাথায় থাকে যেন। লজ্জা করে না তোমার? নিজের বাবাকে হুমকি দিচ্ছ। হে হে, লজ্জা পেয়েছি, হয়েছে। আহাদ মুখ ঢেকে হালকা লজ্জা দেখানোর ভঙ্গি করলেন। আমজাদ মীর ছেলের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অতঃপর সবাই একসাথে উপরে চলে যায়। নিচে গাড়ির পাশে তাদের গার্ডরা শার্ট দিয়ে দাঁড়িয়ে রইল। বাইরে দিনের আলো অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে, তবে ড্রয়িং রুমে সাজসজ্জা ছোট ছোট লাইটের ঝলকানি চারিপাশে ছড়িয়ে পড়ছে, যেন এক অদ্ভুত থমথমে আবহ তৈরি করেছে। হৃদি নিজের রুমে বিছানায় বসে আছে, ভিতরে ভিতরে অস্থিরতায় ছটফট করছে। পাশের আনিকাও তার সঙ্গে একই অস্থিরতায় কেঁপে উঠছে। উপরে আসার পর সবাই নীরব হয়ে বসে আছে, কেমন থমথমে এক নীরবতা, যেন এখন কি ঘটতে চলেছে সেটার অপেক্ষায় করছে। ঠিক সেই সময় আফরোজা শেখ স্বরে কিছুটা অপরাধী ভাব নিয়ে বললেন, ভাইজান, আমি কি বলবো জানি না, এতক্ষণে হয়তো সব বুঝে গেছেন। আসলে আমি তার কথা আটকে গেল তারেক রায়ানের নড়ে চড়ে। তারেক রায়ান মেরুদণ্ড সোজা করে পেশি টান টান করে বসলেন, মুখে কেমন একটা রূঢ়চাপ, যেন এখন সামনে বসা সবার কথা শুনতে অনাগ্রহী। তখনই আমজাদ মীর গলা পরিষ্কার করে বললেন, দেখুন ভাইজান, আমার স্ত্রী জানতো না যে তার আধা পাগল ছেলে আর আপনার আধা পাগল মেয়ে দুইজন একে অপরকে ভালোবাসে। তাহলে এইরকম
তাহলে সে কখনোই আদনানের সঙ্গে এই বিয়ে ঠিক করতো না। তারেক রায়ান তখনও স্থির বসে আছে। আফরোজা শেখ নরম করে বললেন, এখন যা হওয়ার তা হয়ে গেছে ভাইজান, আর কিছু বলার মুখও নেই আমার। তবুও ছোট মুখে একটা বড় আবদার করছি, আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেন। আদনানের জন্য হোক আর আহাদের জন্য, হৃদিতাকে আমি এভাবে আগলে রাখবো। তারেক রায়ান হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। এতে উপস্থিত সবাই হকচকিয়ে তাকালো। চোখে এক ধরনের দৃঢ়তা। আহাদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, আমি আপনাদের বড় ছেলেদের সাথে বিয়ে ঠিক করেছিলাম। এখন যেহেতু সেটা হচ্ছে না, আপনারা দয়া করে আসতে পারেন। এই বলে তিনি দুহাত জড়ো করলেন শান্ত কিন্তু দৃঢ় ভঙ্গিতে। তার কথা শুনে সাথে সাথে আহাত তেড়ে আসতে চাইল, কিন্তু তাৎক্ষণিকভাবে আশফাক মীর তাকে টেনে ধরে রাখলো। আমজাদ মীরও উঠে দাঁড়িয়ে তারেক রায়ানের কাছাকাছি এসে দাঁড়ান। এবার তার মুখের ভঙ্গি বদলে গেল। ঠোঁটের একরকম রহস্যময় হাসি, ভীতিকর কিন্তু শান্ত কণ্ঠে বললেন, আমার ছেলে সম্পর্কে তো মোটামুটি ধারণা আছেই আপনার। আমার ছেলে চাইলে আপনার সামনে থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা তাকে সেরকম কিছু করা থেকে দমিয়ে রেখেছি। এখন আপনি যদি সম্মতি না দেন তাহলে আমার কিছু করার থাকবে না ভাইজান। তারেক রায়ান ঠোঁটে হালকা হাসি রেখে উত্তর দিলেন, আমি আপনাদের সম্মান করি, তাই সম্মানের সঙ্গে বলছি, আমি আমার মেয়েকে কিছুতেই আপনার উগ্র ছেলের হাতে তুলে দিতে পারবো না। ক্ষমা করবেন। তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে আছড়ে পড়ল আহাদের উন্মত্ত উগ্রস্বর। এই উগ্র আহাদ রাজাকে আপনার মেয়ে ভালোবাসে শ্বশুরমশাই? তারেক রায়ানের চোখে তখন কঠোর ভাব ছড়িয়ে গেল। তিনি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার মেয়েকে জিজ্ঞেস করব। যদি সত্যিই তাই হয় তবে ভেবে দেখব। এই বলে তিনি ইব্রাহিমকে ইশারা করে হৃদির রুমের দিকে গেলেন। হৃদি এতক্ষণ আড়ি পেতে সবই শুনেছে। এখন বাবাকে আসতে দেখে এক প্রকার শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতের তালু ঘামে ভিজেছে, ঠোঁট শুকিয়ে এসেছে, বুকে অজানা চাপ। হৃদস্পন্দন দ্রুত বেড়ে চলেছে। তারেক রায়ান মেয়ের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। চোখে একদম অদম্য দৃঢ়তা। যদিও সে এতক্ষণে সব বুঝতে পেরেছেন, তবুও নিজের মেয়ের মুখ থেকে শুনতে চাইলেন। আমি যা জিজ্ঞেস করব সরাসরি উত্তর দেবে। এক সেকেন্ড নীরবতার পর জিজ্ঞাসা করলেন, তুমি কি আহাদ রাজাকে ভালোবাসো? হৃদি চিবুক তুলে এক ঝলক তাকালো বাবার দিকে। বোঝার চেষ্টা করলো তার বাবার চোখের গভীরে কি অনুভূতি লুকানো আছে। অতঃপর দৃষ্টি সরালো দরজার ফাঁকা দিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে। আহাদ তখন চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে আছে, বুকে অজানা উত্তেজনা আর তার প্রেয়সীর উত্তরের অপেক্ষা। হৃদি সেই গভীর দৃষ্টি থেকে দ্রুত নজর সরালো। বুকে হালকা ধুপধুপ শব্দ, হৃদস্পন্দনে তীব্রতা শোনা যাচ্ছে। গলা আটকে আসছে, কোনো শব্দ বের করতে পারল না, শুধু উপর নিচ মাথা নাড়ালো। তারেক রায়ান সেটা দেখে আবারও কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মুখে বলো, তুমি আহাদ রাজাকে ভালোবাসো? হৃদি আবারও উপর নিচ মাথা ঝুলিয়ে বলল, বাসি। তার কথা ড্রয়িং রুম থেকে শোনা না গেলেও তার মাথা হালকা উপর নিচ করার ভঙ্গি দেখে আহাদ উত্তর পেয়ে গেল। সে মাথা উঁচু করে সিলিংয়ের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চোখ বন্ধ করে নিল পরম আবেশে। তার চোখের কোণে জমে থাকা এক বিন্দু উজ্জ্বল অশ্রু টাল সামলাতে না পেরে গড়িয়ে পড়ল। আহাদ সেটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে নিল। পাশ থেকে তার কাঁধে হাত রাখলো শাহিন। আহাদ চমকে সেদিকে তাকিয়ে ঠোঁট চওড়া করে একটা হাসি ফোটালো। এদিকে তারেক রায়ান মেয়ের উত্তরে যেন একদম স্থির হয়ে আছেন। ইব্রাহিম অবিশ্বাসের সঙ্গে হৃদির দিকে তাকিয়ে রইলেন। এখন ভালো করে বুঝতে পারল তার বোনের এতদিন কিসের টানাপোড়ান ছিল। হৃদির মামা এগিয়ে এসে তারেক রায়ানের কাছে হাত রাখলেন, দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন। তারেক রায়ান ধীরে পিছনে থাকা বেতের চেয়ারে বসে পড়লেন। তার মুখে কোনো শব্দ নেই, কোনো রং নেই, দৃষ্টি স্থির হয়েছে সামনের দেয়ালে। হঠাৎ ঈশানী এসে তার পায়ের কাছে বসে পড়ল, গলা কাঁপিয়ে পড়ল, আব্বু মেনে নাও না, অন্তত হৃদির খুশির কথা ভেবে মেনে নাও। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, এবার আমার এই চাটা রাখো। এক সেকেন্ড চুপ থেকে আবারও বলল, এবার আমার এই চাওয়াটা রাখো। আমি আমার অতীত ভুলে গেছি আব্বু, বিশ্বাস করো। কিন্তু হৃদি পারবে না, ও আমার মতো শক্ত মনে না। দেখলে তো ওই দিনই কি হয়েছিল। প্লিজ আব্বু মেনে নাও। ইব্রাহিমও এবার বোনের সাথে সহমত দিল। আব্বু, হৃদি ঠিকই বলেছে। জানি তুমি ঈশানীর ভালো চাইছ। এখন তোমার সিদ্ধান্ত নির্ভর করছে হৃদির ভালো থাকার উপর। ও সব দিক থেকে দুর্বল। আব্বু, তুমি যদি
ইব্রাহিমের কথার মাঝে তারেক রহমান হালকা হেসে ফেললেন, কিন্তু সে হাসিতে কোনো খুশির আভা ছিল না, ছিল একটা বিদ্রুপ মাখা হাসি। ইব্রাহিমের দিকে তাকিয়ে পড়লেন। তোমরা দুই ভাই বোন এমন বলছো যেন আমি ওর সৎ বাবা। আমি ওর ভালো চাই না। ইব্রাহিম মাথা নিচু করে বলল। আমরা সেভাবে বলিনি আব্বু, আমরা শুধু বলতে চেয়েছি। তারেক রহমান এক হাত উঁচু করে থামিয়ে দিয়ে থাক, আর কৈফিয়ত দিতে হবে না। তারেক রায়ান এক হাত উঁচু করে থামিয়ে দিয়ে বললেন। রিদির দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রিদি বাবার দিকে তাকিয়ে দ্রুত মাথা নামিয়ে নিল। তারেক রায়ান এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন। তুমি জানো আমি রাজনীতি পছন্দ করি না, তাই তোমাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলাম। তবুও তোমার মা আর মামার কথায় আদনানের সাথে বিয়ে ঠিক করেছি। কিন্তু আমি কখনো চাইনি তুমি এমন একটা পরিবারে যাও। তোমার মুখের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার সুখের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তুমি যখন ওই আহাদ রাজার সাথেই তোমার সুখ খুঁজে নিয়েছো, তখন আমরাও এ বিয়েতে কোনো আপত্তি নেই। রিদি হকচকে মাথা তুলে বাবার দিকে তাকালো। চোখে অবিশ্বাস, তার বাবা এত সহজেই মেনে নিলেন। ভাবতেই তার চোখের কোণে অশ্রুবিন্দু জমে এলো, মুখে হালকা হাসির রেখা। তারেক রায়ান মেয়ের মাথায় হাত রেখে দোয়া দিলেন। কিছু একটা পড়ে নিয়ে ফু দিয়ে শান্ত স্বরে বললেন। তখন আমারও এ বিয়েতে কোনো আপত্তি নেই। সুখী হও, তোমার বাবার দোয়া তোমার সাথে সবসময় থাকবে। রিদি একরকম ডুকরে কেঁদে উঠল। মুহূর্তে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। তারেক রায়ানও মেয়েকে জড়িয়ে কেঁদে ফেললেন। রুমে থাকা সকলের মুখে হাসি ফুটলেও বাবা মেয়ের আবেগী দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। প্রায় অনেকক্ষণ পর রিদি রুম থেকে বেরিয়ে এলো। তাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই নড়ে চড়ে উঠল। আহাদ দ্রুত এগিয়ে এসে তার দিকে, তার বুকের ভেতরটা অস্থিরতায় ভরে আছে। রিদির দিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে প্রশ্ন করে। রিদি ফোঁস করে নাক টেনে হাতের পিঠে মুছে নিয়ে হালকা হেসে কেঁপে ওঠা স্বরে বলল। আব্বু আব্বু রাজি। আহাদ এক মুহূর্ত হতভম্ব হয়ে স্থির দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই অদ্ভুত এক উল্লাসে ফেটে পড়ল। তার রাজি রাজি। শাহিন, কাজী কই? কাজী। এমন আচরণে সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু রিদি একটু আহাদের কাছে এসে আবেশময় ভঙ্গিতে কণ্ঠ নিচু করে ফিসফিস করে বলল। আব্বু রাজি, কিন্তু আমি রাজি না। কথাটা শোনার সাথে সাথে আহাদের মুখটা ফুটা বেলুনের মতো চুপসে গেল। নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। রিদি স্থির হয়ে হাত দুটো বুকে ভাঁজ করে কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল। আপনি আমাকে হার্ট করেছেন, আমি আপনাকে বিয়ে করব না। আহাদ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, চোখে হতাশার অবিশ্বাস। হঠাৎই আবার ঠোঁটের কোণগুলোতে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। সে খানিকটা ঝুঁকে কণ্ঠ নিম্ন করে বলল। আমার কিন্তু তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, দেখতে চাও সে ক্ষমতা? চোখ বড় বড় হয়ে যায় রিদির। না, করব তো, বিয়ে করব, তবে একটা শর্ত আছে। আহাদ কপাল গুছিয়ে ভ্রু তুলে প্রশ্ন করল। কি শর্ত? রিদি আঙ্গুলের কর গুনে কিছুক্ষণ হিসেব কষল, অতঃপর নিশ্চয়তা ভরা দৃষ্টিতে আহাদের দিকে তাকিয়ে বলল। 72 ঘন্টা, তার মানে 72 বার কান ধরে উঠবোস করতে হবে। আহাদের মুখে এক ঝলক বিস্ময়, কণ্ঠ হালকা উঁচু করল। হোয়াট? 72 বার? আর কান ধরবো আমি, এই আহাদ রাজা? ঠিক আছে, আপনার ইচ্ছা। রিদি তার রুমের দিকে পা বাড়ালো। হালকা তৃপ্তি ও লজ্জা মিশে মনের মধ্যে খুশির স্ফুরণ। ঠিক তখনই আহাদের কণ্ঠ আবার তাকে থামিয়ে দিল। ওকে ওকে, আই এম ডুইং ইট। আহাদ কান ধরার প্রস্তুতি নিতেই রিদি মুখ টিপে একটু হাসলো। চারিদিকে একবার চোখ বুলে দ্রুত তাকে থামিয়ে দিল। কণ্ঠ সামান্য নিচু করে বলল। থাক, এখন ধরতে হবে না, আমারও তো একটা মান সম্মান আছে নাকি? তবে শাস্তি বকেয়া রইল। একটু হেসে রিদি দ্রুত নিজের রুমে চলে যায়। তার চলে যাওয়ার দিকে তাকে আহাদও ঘাড়ে হাত রেখে হেসে ফেলল। আজকে মে মাসের 24 তারিখ। এই দিনটা আহাদ আর রিদি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে আজীবন। আজকের এই মুহূর্তটি তাদের অনুভূতি, তাদের না বলা ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে। রিদি তাকে আবারও সুন্দর করে বউ সাজিয়ে এনে বসানো হয় কনের আসনে। তার অপর প্রান্তে বসে আছে আহাদ, তবে তার মুখের ঘোমটা আর সামনের ফুলের পর্দার জন্য আহাদের চেহারা অস্পষ্ট দেখা যাচ্ছে। রিদির এক পাশে দাঁড়িয়ে আছে আনিকা, অন্য পাশে ঈশানী, আর আহাদের পাশে তার ত্রয়ী শাহিন, নাদিম আর শাওন, অন্য পাশে তার চাচা। ড্রয়িং রুমে ভরে আছে এক উজ্জ্বল উত্তেজনায়। তানভীর কাজের সাথে মিলে সব ঠিকঠাক করে দিল। বড়রা সব পাশেই বসে আছে, কনের পাশে মহিলারা আর বরের পাশে সব পুরুষেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সাহেব সঠিক নিয়মে দোয়া পড়ে সমস্ত বিধিবিধান সম্পন্ন করে বরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। আহাদের ভ্রুজোড়া কুঁচকে গেল, পাল্টা জবাব দিল। তার মোহর দেবো মানে?
এই যুগে আমি মোহর পাবো কোথায়? মোহর তো ছিল সেই মোগল আমলে। আমি কোনো মোহর টোহর আনি নেই। আপনি বিয়ে পড়ান। তার কথায় মধ্যবয়স্ক কাজী কেসে উঠলেন। অপর প্রান্তে বসে থাকা রিদি আর বাকি সবার মুখেও হাসি চলে আসলো তার উদ্ভট কথায়। এমন সময় শাহিন কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাই, মোহর মানে দেনমোহর, মহারণা। কাজী সাহেব আপনাকে জিজ্ঞেস করেছেন দেনমোহর কত ধার্য করবেন। এক সেকেন্ড ভাবার পর আহাদ বুঝলো কোন দেনমোহরের কথা বলা হচ্ছে। বিয়ের উত্তেজনার মধ্যে সে বেফাস ভুলেই গেছে। কাজের দিকে তাকিয়ে সে একটু রাগী স্বরে বলল, সেটা বলবে তো, তা না করে ভিক্ষুকের মতো বলছে বাবা দেন মোহর। আশফাক মির একটু ধমকের সুরে বললেন, চুপ থাক। নিজের বুঝতে ভুল হয়েছে সেটা স্বীকার না করে তেরামি করছিস। বেশি কথা না বলে এখন বল দেনমোহর কথা লিখবে। আহাদ ধীরে ধীরে ফুলের পর্দার ওপাশে বসে থাকা তার প্রেয়সীর দিকে তাকালো। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল। মায়াবী এক আভা ঘিরে ধরল তাকে। সে পকেট থেকে একটা কার্ড বের করে কাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে আমার সকল হালাল উপার্জন আছে। আমি আমার হালাল সম্পর্কে দেনমোহরও হালাল উপার্জনের মাধ্যমে আদায় করতে চাই। কাজী সাহেব নম্রভাবে পরিমাণ জানতে চাইল। আহাদ কার্ডের টাকার পরিমাণের হিসাব জানালো। কাজী আহাদের কথা মতো কাবির নামে সেই পরিমাণ লিখে নিলেন। এরপর কাজী উঠে রিদি তার সামনে গিয়ে বসলেন। তার কাছে তার মতামত চেয়ে বললেন। রিদির চোখে অদ্ভুত আলোড়ন, হৃদয় আনন্দের কণ্ঠে শিহরণ মিশিয়ে কেঁপে উঠল। তবে কবুল বলতে বেশি সময় নিল না, গলা কাঁপিয়ে বলে ফেলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী নম্র স্বরে বললেন। রিদির কাঁধে ঈশানীর হাত স্পর্শ করলো হালকা সমর্থন। আরেকবার কণ্ঠ কাঁপিয়ে বলল রিদি, কবুল। তার বলা সেই শব্দ ঘরে গুঞ্জরিত হলো। আহাদ পরমাবেশে চোখ বন্ধ করে সেই মুহূর্ত উপভোগ করলো। কাজী এবার উঠে আহাদের কাছে এসে তাকে কবুল বলতে বললেই আহাদ সঙ্গে সঙ্গে উৎসাহ আর আনন্দের সঙ্গে ফটফট করে বলল, কবুল কবুল কবুল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে হাসিতে ফেটে পড়ল। আলহামদুলিল্লাহ বলে তারাও বিয়ে কবুল করলো। এরপর কনে ও বরের স্বাক্ষর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে নাম লিখল। মোনাজাতের মাধ্যমে বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করা হলো। আনুষ্ঠানিকতা শেষে আহাদ তার সদ্য বিয়ে করা প্রেয়সীকে সরাসরি দেখতে চাইল। ফুলের পর্দার দিকে হাত বাড়াতে রিদির সামনে এসে দাঁড়ালো আনিকা, রাইসা, তানভীর। তারা যেন এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে রিদিকে আড়াল করে দিল। আহাদ দ্রুত ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? রাইসা হেসে উঠে বলল, নতুন বইয়ের মুখ দেখতে হলে টাকা লাগবে দুলাভাই। আজব, আমার বউ আমি দেখবো, টাকা কেন দেব? তানভীর একগাল হেসে বলল, টাকা না দিলে বইয়ের মুখ দেখতে পারবেন না দুলাভাই। পাশ থেকে শাহিন তীক্ষ্ণ গলায় বলল, ভাই, এরা তো রীতিমতো চাঁদাবাজি করছে। আনিকা এক আঙ্গুল শাহিনের দিকে তুলে বলল, এই একদম চাঁদাবাজি বলবেন না, এটা আমাদের প্রাপ্য। আমরা আমাদের পাওনা চাইছি। প্রাপ্য? কোন কালের বংশধর আপনি ভাইয়ের থেকে প্রাপ্য চাচ্ছেন? একদম বংশধর নিয়ে কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। আনিকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আহা। তাহলে কিন্তু বউ দেব না, বলে দিলাম। হাত চট করে বলে ওঠে, এই একদম না। তোমাদের টাকা চাই তো? ঠিক আছে, দেবো। তবে তার আগে আমার বউয়ের মুখ দেখতে হবে। এবার সরো সামনে থেকে, কুইক। আহাদের কথা অনুযায়ী তারা একপাশে সরে দাঁড়ায়। আহাদ ধীরে ধীরে তাকালো তার সামনে বসা সদ্য বিয়ে করা বউয়ের দিকে। লম্বা ঘুমটা টেনে রাখা সেই রূপ কূপময় মুখে। আহাদ তার কম্পিত হাত দুটো বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে সেই ঘুমটা তুলে দিতেই তার প্রেয়সীর লাজুক মুখে দৃষ্টি আটকে গেল। চিবুক নিচে নামানো লজ্জায় গাল দুটো লালচেরির মতো হয়ে আছে। আহাদ ধীরে তার চিবুক তুলে নিয়ে বলল, মাশাআল্লাহ। শাওনের দিকে হাত বাড়াতেই শাওন তার হাতে টাকার বান্ডিল তুলে দিল। আহাদ সেই টাকার বান্ডিল হৃদির মুখের সামনে কয়েকবার ঘোরালো, এমন যেন নজর না লাগে। এরপর হৃদি মাথার উপর টাকা ছুটতেই উড়ে চারিদিকে ছড়িয়ে গেল। তানভীর আর রাইসা সেগুলো কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। আর এই ব্যস্ততার মাঝে আহাদ হঠাৎ এক ঝটকায় হৃদিকে কোলে তুলে নিল। হৃদি একদম হকচকিয়ে গেল। চারিদিকে চোখ বুলিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। লজ্জায় আড়ষ্ট হলো তার শরীর। ফিসফিস করে বলল, কি করছেন, নামান আমাকে। আহাদের সেই কণ্ঠস্বর কান পর্যন্ত পৌঁছালো না। সে তার প্রেয়সীকে কোলে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। তার এই কর্মকাণ্ডে কেউ একটু বিচলিত হলো না, কারণ সবার ধারণা আছে আহাদ কি করতে পারে। তবে আফরোজা শেখ আবারও লজ্জিত অনুভব করলেন। সবার সাথে হাসি হাসি মুখে কথা বললেও ভিতরে ভিতরে তার ছেলের আচরণে সে খুবই তিক্ত। বাধ্য হয়ে এবার তারাও আহাদের পিছু পিছু বেরিয়ে যায়। হৃদির মামার ইব্রাহিম অনেক অনুরোধ করেছেন রাতের খাবারটা অন্তত যেন খেয়ে যায়, কিন্তু সেই ছোট্ট অনুরোধটা তারা রাখতে পারলেন না তাদের এই অবাধ্য ছেলের কারণে। শেষমেশ নিচে এসে হৃদিকে সবাই বিদায় দিল। হৃদি একে একে তার মা, বাবা, মামা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসতেই এই শাড়ি দিয়ে দাঁড়ানো
গাড়িগুলো ধীরে ধীরে গলির শেষ প্রান্ত পেরিয়ে রাস্তায় উঠল। হৃদি জানালার বাইরে তাকিয়ে রইল পিছনে ফেলে আসা পরিবারের দিকে। রাতের আলোয় গুলশানের সেই নির্জন এলাকাটা যেন এক মুহূর্তে জেগে উঠল উৎসবের মতো কোলাহলে। মীর হাউসের গেট থেকে শুরু করে ছাদের কার্নিশ পর্যন্ত ঝুলছে ফুলের মালা, ছোট ছোট হলুদ বাতির শিকল। মৃদু বাতাসে বাতিগুলো দুলছে, হলদেটে আলো জলজল করে জ্বলছে। সবকিছু মিলিয়ে মীর হাউস একদম রাজকীয় আলোয় রঙিন হয়ে উঠেছে। গেট খুলতেই গাড়িগুলো সারিবদ্ধ হয়ে ঢুকলো ভিতরে। হালকা শোরগোল হতেই আদনান উপর থেকে নিজের রুমে জানালার পর্দার ফাঁকা দিয়ে দৃষ্টি রাখল সেদিকে। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো গভীর অদ্ভুত স্থিরতায় ভরা। আহাদ গাড়ি থেকে নেমে হৃদির জন্য অপেক্ষা করছিল। যেই হৃদি নিচে পা রাখতে যাবে সাথে সাথে আহাদ তাকে আবারও নিজের কোলে তুলে নিল। হৃদি বুঝতে পারল প্রতিবাদ করেও লাভ হবে না, তাই সে হাতের কবজিতে আহাদের গলা পেঁচিয়ে ধরে নিজের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করলো। এটা দেখে আদনানের ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অবশেষে তোর মতো পাগলেরও একটা হাতি হলো। শত পাগলামি যুদ্ধ করে জিতে নিয়েছিস নিজের ভালোবাসাকে, আর আমি পারলাম না তোর মতো পাগলামি করতে। আর না পারলাম তোর থেকে তোর বোন চেয়ে নিতে। সেই 14 বছরের করা একটা ভুলের জন্য পূর্ণতা থেকে কয়েক কদম পিছিয়ে আসি আমি। শেষ কথাগুলো বলার সময় তার কণ্ঠে হালকা স্পন্দন হলো। চোখের ভেতর জমে থাকা অতীতের ছায়া যেন আবারও জীবন্ত হয়ে উঠল। হঠাৎ দরজায় টোকা পড়তে ঘুরে তাকায় আদনান। আহিয়া দরজার ফাঁক দিয়ে মাথা ভেতরে এনে উকি দিয়ে আছে। আদনানকে দেখে সাথে সাথে সোজা হয়ে ভিতরে এসে দাঁড়ালো। মুখে অদ্ভুত দ্বিধা, যেন কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। আদনান গলায় একরাশ ক্লান্তি নিয়ে জিজ্ঞাসা করলো, কি কিছু বলবি? আহিয়া উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, বল। হৃদিকে নিয়ে সবাই চলে আসছে। আদনান ভ্রুজোড়া গুছিয়ে নিয়ে বলল, তো আমি কি করব? আপনি যাবেন না? আমরা তো সবাই ভাইয়ের রুমে ফিতা ধরার প্ল্যান করেছি। আহিয়া এই বোকা বোকা কথা শুনে আদনানের মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। এক কদম এগিয়ে এসে চোয়াল শক্ত করে বলল, মাথা খারাপ তোর? বোকার মতো কথা বলছিস কেন? ভাসুর হয়ে এখন আমি যাব বাসর ঘরের ফিতা ধরতে? ডাফার। আহিয়া এক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে নিয়ে গলা কাঁপিয়ে বলে, আসলে আমি বুঝতে পারিনি। আমি তো। আদনান এবার একটু পিছিয়ে যায়। চোখে হালকা তাচ্ছিল্যের রেখা, ঠোঁটে এক বিদ্রুপ মাখা হাসি দিয়ে বলল, হাই, তা বুঝবি কেন? তোর থেকে তো ভালো আদি বসে। তোকে এই না বোঝার কারণে যত সব যন্ত্রণা আমার একা ভুগতে হচ্ছে। আদনানের শেষের কথাগুলোর সাথে মিশেছিল রাগ আর যন্ত্রণার মিশেল। আহিয়া আর কিছু বলল না, শুধু ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে রাখলো। আদনান সেদিকে তাকে হঠাৎ বুঝতে পারলো সে একটু রুড়ো হয়ে গেছে। নাক টানার একটা ভঙ্গি করে নিচু গলায় বলল, সরি, আসলে আমার মাথা ব্যথা করছে, তাই একটু ঝাঁঝালো কথা বেরিয়ে গিয়েছে। তুই যা এখন। আহিয়ার সাথে সাথে ধরফর করে রুম থেকে বেরিয়ে গেল। আদনান তার চলে যাওয়ার পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের আড়াল হতে নিজের ভিতরে ক্রোধটাকে নিভানোর জন্যে সামনে থাকা সোফায় ধারাম করে একটা লাথি মারল। সত্যি সত্যি তার এখন মাথা যন্ত্রণা করছে, তাই 2 হাত দিয়ে চুলগুলো টেনে নিয়ে চোখ বন্ধ করে শান্ত থাকার চেষ্টা করলো। আহাদ হৃদিকে নিয়ে মূল দরজায় আসতে ভিতরে একরকম হুলস্থুল পড়ে গেল। সে এদিক ওদিক না থাকে সোজা উপরে হাঁটা দিল, যেন এই কোলাহলের ভিতরে থেকে নিজের পৃথিবীটা আলাদা করে নিতে চায়। হৃদি আহাদের কোলে হালকা নাড়াচাড়া করে মুখ নিচু করে গুজে রাখলো তার বুকে। হৃদির কথায় তার সাথে আনিকা, তানভীর, রাইসাও এসেছিল তার সাথে। এখন তারাও আহাদ হৃদির পিছনেই হাঁটছে। আহাদ সোজা নিজের রুমের সামনে আসতে থমকে গেল সামনে দৃশ্য দেখে। ধীরে হৃদিকে নিজের কোল থেকে নামিয়ে রাখলো। হৃদি মেঝেতে পা রেখে লাজুক লাজুক মুখে সবার দিকে তাকালো এক ঝলক। আহাদের রুমের দরজা আগে থেকে লাল ফিতা ধরে দাঁড়িয়ে আছে। আদিল, আহিয়া, নিশান, নাদিম, শাওনও যোগ দিয়েছে তাদের সাথে। আহাদের মেজাজ খারাপ হলো এসব দেখে। সব জায়গায় শুধু বাধা। কোথায় নিজের প্রেয়সীকে নিয়ে একটু একান্তভাবে মন ভরে দেখবে তা আর হতে দিল কই। আহাদের গলা ভারী হয়ে গেল। রাগে দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, তোরা আমার রুমের সামনে কি করছিস? আর এইসব কি? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের মতো ফিতে ধরে দাঁড়িয়ে আছিস কেন? আদিল একগাল হেসে ফিতা দোলাতে দোলাতে বলল, এই বর্ডার পার করতে হলে 5 লাখ টাকা দিতে হবে। আহাদের চোখ বড় হয়ে গেল। হোয়াট? 5 লাখ? আমার কি টাকার গাছ আছে? আর তুই না থাইল্যান্ড ছিলি? তোকে কে আসতে বলেছে? তেল একটু ভঙ্গিমা করে চোখ টিপে বলল, তোমার বিয়ে, আমি আসবো না? যতই যাই হোক 5 লাখ তো আর মিস করতে পারি না, তাই না বিবি? শেষ কথাটা বলে সে মুখ ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। হৃদি তখন আহাদের কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে
মুখ লাজুক মুখে তার দিকে তাকিয়েছিল। আহিয়া কনুই দিয়ে আদিলকে গুঁতো মেরে বলল, না। বেবি আবার কি? বি মানে বিউটিফুল, বি মানে ভাবি, বিউটিফুল ভাবি। নাদিম হেসে বলে উঠল। সবাই একজোট হয়ে হেসে উঠল, কিন্তু আহাদের মোটেও হাসি পেল না, বরং আরও রেগে গেল। দু আঙ্গুলে তুড়ি বাজিয়ে দাঁত কিরমির করে পড়ল, 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে আমার রুমের সামনে থেকে সরে যা, কুইক। শাহিন এবার এগিয়ে এসে হাত গুটিয়ে নিয়ে বলল, না ভাই, সে আপনি যতই বলেন, আমাদের পাওনা না নিয়ে যাচ্ছি না। শাহিন, সরি ভাই, আজকে কাজ হবে না। এই সময় পেছন থেকে আনিকা হেসে বলল, রাইসা, এখন কারা চাঁদাবাজি করছে দেখো। আমাদের তো খুব বড় বড় কথা বলছিল। আহাদ এবার চরম আকারে খেপে গেল। তার চোখের মনি রাগে কাঁপছে, বুকের ভেতর জ্বালা করছে আগুনের মতো। নিচ থেকে একটানা তাদের হট্টগোল শোনা যাচ্ছে। আফরোজা শেখ সব শুনছিলেন, কপালে চাপা বিরক্তি। হালিমাকে ইশারা করতে কাছে এগিয়ে আসলো। আফরোজা শেখের দৃষ্টি লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপা, কিছু বলবা? আফরোজা শেখের মুখে সেই চিরচেনা স্থির ভাব, কিন্তু চোখে অসন্তোষ স্পষ্ট। তিনি নিচের দিকে তাকিয়ে একটু বিরক্ত গলায় বললেন, রাত অনেক হয়েছে হালিমা, এখন সবাইকে নিচে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমার মাথা ধরেছে, আমি ঘরে গেলাম। তুমি হৃদিতাকে যা যা বোঝানোর দরকার বুঝিয়ে দিও। আমি তো শাশুড়ি হয়ে আর এসব বলতে পারি না। হালিমা বেগমের একটু লজ্জা অনুভূতি হলো, নিচু গলায় বলল, আপা, সম্পর্কে তো আমিও শাশুড়ি হই। তবুও আমার আর তোমার মাঝে তফাৎ আছে হালিমা। আহিয়ার সাথে যখন তুমি ফ্রি, হৃদিতার সাথেও নিশ্চয়ই ফ্রি হতে প্রবলেম হবে না। ঠিক আছে আপা, আমি দেখছি। হালিমা বেগম স্বামীকে ইশারা করে ডেকে উপরে চলে গেল। আহাদ তখন রাগে ফুঁসছে, কিন্তু আশ্চর্য, কেউ তাকে এক বিন্দুও ভয়ও পাচ্ছে না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এক ঝটকায়। আশফাক মীরকে দেখার সাথে সাথে ফেটে পড়ল, চাচু, ওদের আমার চোখের সামনে থেকে যেতে বলো, তা নাহলে থাপড়া এক একটা চেহারার নকশা পাল্টাই দিব। আহাদের কথাটা শুনে তানভীর কপাল গুছিয়ে নিল। হঠাৎ বোধোদয় হলো, এই কথাটা তো হৃদিও বলেছিল তাকে। তানভীর হৃদির কানে ফিসফিস করলো, তাই বলি না খেয়েও তোর এত শক্তি এলো কোথা থেকে? হৃদি আহাদের পাশ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়েছিল। তানভীরের কথা শুনে মুখের ভিতর রেখে বিড়বিড় করে বলল, চুপ থাক, তা না হলে উনি সত্যি সত্যি তোর চেহারার নকশা পাল্টায় দেবে। তানভীর দ্রুত চুপ হয়ে গেল। আশফাক মীর এগিয়ে এসে আহিয়াদের দিকে একবার তাকিয়ে নিয়ে আহাদকে উদ্দেশ্য করে বললেন, এত ঝামেলা না করে ওদের কথা মতো 6 লাখ দিয়ে দিলেই তো হয়। আহাদ চেঁচিয়ে উঠল, 6 লাখ? ওরা বললো 5, এখন তুমি এসে বলতেছো 6? আশফাক মীর ফিতার নিচ দিয়ে ভিতরে গিয়ে আহিয়া শাহিনদের সাথে যোগ দিয়ে বললেন, তখন তো আমি ছিলাম না, এখন আসছি যখন আমি ফাঁকা যাব কেন? আমাদের 6 জনকে 6 লাখ দিয়ে দে, কিপটেমি করছিস কেন? আহাদ কটমট করে তাকালো হালিমা বেগমের দিকে, একরকম গর্জন করে উঠল, চাচি আম্মা। হালিমা বেগম দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। নিজের স্বামীর দিকে তাকিয়ে রেগে রেগে তোমার কি লজ্জা শরম সব গেছে? ভাতিজার বাসর ঘরে বাচ্চাদের সাথে ফিতা ধরেছো? বললেন। আশফাক মীর কাজ ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, আশ্চর্য, আমি কি বুড়ো হয়ে গেছি? আর বাতিজা টাতিজা আমি চিনি না, টাকা দেবে ঢুকতে পারবে ব্যাস। তার কথায় সবাই সম্মতি জানালো, কেউ এক বিন্দু ছাড়তে নারাজ। বুকে হাত ভাঁজ করে ঠায় দাঁড়িয়ে রইল। হালিমা বেগম মাথা নাড়ালো তাদের কাণ্ডে, মুখে বিরক্তির ছাপ। তাদের আহাদ শেষমেশ আর কোনো উপায় দেখালো না। শাহিন চেক বের করে দিতে আহাদ চেকে সাইন করে দিল। এরপর ফিতা কাটতে তাদের উপর ফুল ছিটিয়ে দিয়ে ভেতরে ঢুকতে দিল। রুমে পা রাখতে হৃদির ভিতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আহিয়া এসে তাকে খুশিতে জোরে জাপটে ধরল। হৃদি হালকা হাসার চেষ্টা করে আহিয়ার পিঠে হাত রাখলো, আর চোখে তাকালো আহাদের দিকে। দৃষ্টি মিলতে আহাদ এক চোখ টিপে দিল। এতে লজ্জা পেয়ে দ্রুত নজর সরিয়ে নিল হৃদি, কিন্তু সেই গোপন মুহূর্তটাই দেখে ফেলল আদিবা। সে আহাদের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, ভাইয়া, তুমি হৃদি আপু? হৃদি ভাবি না, আপু ভাবি। আদিবা দ্বিধায় পড়ল, বুঝতে পারল না কি বলে সম্বোধন করবে। তার কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। হালিমা বেগম হেসে মেয়েকে বুঝালেন, কি আপু, ভাবি করছিস? ভাবি ডাকবি এখন থেকে। আদিবা মাথা নাড়িয়ে সংশোধন করে নিয়ে আবারও ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি ভাবিকে চোখ মারলে কেন? আমার বুকে আমি চোখ মেরেছি, তাতে তোর কি?
আহাদের এই সহজ স্বীকারোক্তিতে চোখ বড় বড় হয়ে গেল রিদির। মুখটা আরো লাল হয়ে গেল, চোখ নামিয়ে গলা খুসখুস করে কেসে উঠল। হালিমা বেগম দ্রুত রিদির পিঠ চাপড়ে ঋতুকে বললেন। ঋতু পানি নিয়ে আয়। ঋতু পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এনে দেয় রিদিকে। রিদি বিছানার এক কোণে বসে ঢকঢক করে পানিটা খেয়ে নেয়। হালিমা বেগম এবার মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করায় রিদির। এরপর একে একে সবাই একটু একটু করে রিদির মুখে মিষ্টি দেয়। রিদি মিষ্টি তেমন পছন্দ করে না, তবু শালীনভাবে সবাইকে খুশি রাখতে প্রতিবারই মুখে নিল একটু করে। কিন্তু মুখে বেশি মিষ্টি পড়তে মুখটা বিকৃত হয়ে গেল, সেটা নজরে পড়ল আহাদের। সে কণ্ঠ গম্ভীর করে বলল, এবার থামো সবাই, আর কত মিষ্টি খাওয়াবে ওকে? পরে দেখা যাবে আমার বোর্ডারে পিঁপড়ার বংশধর তুলে নিয়ে গেছে। আশফাক মীর কটাক্ষ করে বলে উঠলেন। হ্যাঁ, পিঁপড়া তো আর জীবনে মায়েনি। এই কথায় সবাই হো হো করে হেসে ফেলল। আরও কিছুক্ষণ চলল হাসি ঠাট্টার আমেজ। অবশেষে হালিমা বেগম সবাইকে নিচে পাঠিয়ে দিলেন খাওয়া দাওয়ার অজুহাতে। সবাই একে একে বেরিয়ে যেতেই ঘরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। রিদিতা তখনও চুপচাপ বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তখন রুমে সে সম্পূর্ণ একা, বুকের ভেতর কেমন কেমন করছে তার। সে ধীরে ধীরে চোখ বুলালো চারিপাশে। আহাদের সেই রুমটা সাদা আর লাল গোলাপে সাজে সজ্জিত। মেঝেতে আর সাদা বিছানায়ও লাল পাপড়ি ছড়ানো। রুমের প্রতিটা কোণায় জল করে জ্বলছে হলদেটে ক্যান্ডেল। সেই আলোয় রিদির মুখে পড়ছে উষ্ণ ছায়া। মাঝে মাঝে মৃদু বাতাসে গোলাপের গন্ধ এসে তার নাকে সুরসুরি দিচ্ছে। সবকিছু মিলিয়ে তার কেমন অস্বস্তি অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি সে এর আগে কখনোই অনুভব করেনি। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ হতে কেঁপে উঠল তার কোমল দেহখানা। চোখ তুলে তাকাতে দেখে আহাদ দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, কেমন করে চেয়ে আছে তার দিকে। হৃদির বুকে ভেতরটা ধকধক করে উঠল, চোখের পাতা কাঁপছে। বারবার নিঃশ্বাস রোধ করে শাড়ির এক কোণ মুঠোয় চেপে ধরল। আহাদ এক দীর্ঘ শ্বাস টেনে নিল, যেন বহু প্রতীক্ষার শেষ একটু স্বস্তি পেল সে। এক মুহূর্ত চুপ থেকে তাকিয়ে রইল তার প্রেয়সী সেই লাজুক রাঙা মুখের দিকে। সরু ঠোঁটের কম্পন, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম, কপালে ঝুলে থাকা চুলের গোছা, সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ চিত্রকর্ম। সেই মুখ দেখে তার ঠোঁটে পূর্ণতার হাসি ফুটে উঠল। সে একটু এগিয়ে হঠাৎই ধপাস করে বিছানায় এলিয়ে পড়ল। তার এমন আচরণে হৃদি ধরফর করে উঠে দাঁড়িয়ে গেল। আহাত ঘাড় কাত করে ভ্রু কুচকে তাকালো সেদিকে। গলা খানিকটা ভারী করে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? হৃদি কেবল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে, কোনো শব্দ বের হলো না মুখ থেকে। হাতের তালু ঘেমে যাচ্ছে এক নাগারে। আহাদ আবারও গলা নামিয়ে ডাকলো, এদিকে এসো। হৃদি নাসূচক মাথা নাড়ালো, অর্থাৎ সে আসবে না। আহাদ চোখ সরু করে তাকালো, কণ্ঠে কঠোরতা এনে বলল, দিদি, আমি দ্বিতীয়বার বলবো না। কিন্তু হৃদি একইভাবে ঠায় দাঁড়িয়ে রইল। আহাদের এবার মেজাজ খারাপ হলো। আজব, সে তো শুধু একটু কোলে মাথা রেখে শুবে বলেই ডাকছে, এর বেশি কিছু করতো নাকি? তবে আল্লাহর বান্দি তার অবাধ্য অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। সে একটা বাঁকা হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠতে হৃদি দরজার দিকে ছুট লাগালো। তবে দরজা খুলে আর বের হতে পারল না। তার আগে সেই দরজার সাথে পিঠ ঠেকে গেল। দুপাশ থেকে আহাদের হাতের বাঁধনে বন্দি হয়ে গেল। বাতাসে হৃদির নিঃশ্বাস জড়িয়ে আসছে। ঠোঁট শুকিয়ে এলো, চোখ বড় বড় করে তাকিয়ে রইল আহাদের মুখের দিকে। কোনো রকম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আমি না আপনার ভাবিজি হই, প্লিজ দূরে থাকেন আমার থেকে, কাছে আসবেন না। হৃদির কণ্ঠটা কেঁপে উঠল। ভয় আর লজ্জা মিলেমিশে অন্যরকম শোনালো। আহাদ হেসে ফেলল হৃদির কণ্ঠে এই অনুনয় শুনে। ঝুঁকে একদম কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি ভাবিজির সাথেই রোমান্স করব, আমার আপত্তি নেই। তাছাড়া আপনি আমার বিয়ে করা হালাল ভাবিজি, অধিকার আছে আমার। আহাদের ফিসফিস শব্দের সাথে তার তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ল হৃদির কানে। আহাদ মুখ তুলে ধীরে ধীরে হৃদির মুখোমুখি এনে থামালো। হৃদি শক্ত করে চোখ বন্ধ করে আছে। এটা দেখে আবারও কিঞ্চিত হাসলো আহাদ। মৃদু ও ফু দিয়ে বাতাস দিতে লাগলো হৃদির মুখে। এতে হৃদি আরও শিহরিত হলো। আচমকা আহাদ তাকে তুলে নিয়ে বসালো বিছানার পাশে। নিজেও হাঁটু মুড়ে বসলো তার সামনে। তার কোমল হাত দুটো নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে নিল। কিন্তু হৃদি তখনও চোখ খুলছে না। আহাদ তর্জনী আঙুল দিয়ে হৃদির চিবুক হালকা তুলে গলার স্বর খাদে নামিয়ে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। হৃদি ধীরে ধীরে তার কম্পিত চোখ জোড়া খুলতে দৃষ্টি মিলল আহাদের সেই গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত গভীর চাহনিতে। হৃদির সরু ওষ্ঠ জোড়া তিত্তির করে কাঁপছে।
সে বেশ ভালো করে বুঝতে পারছে এই মুহূর্তের ওজন। এমন সময় আহাদ তার উরুর উপর চোখ তুলে নিল হৃদির পা দুটো। হৃদি হকচকে সরিয়ে ফেলতে চাইলে আহাদ শক্ত করে ধরে মাথা নাড়িয়ে ইশারা করে না সরাতে। হৃদি নড়চড় বন্ধ হয়ে যায়, একদম স্থির হয়ে শুধু তাকিয়ে থাকে সেই নির্লিপ্ত মুখটার দিকে। আহাদ পাঞ্জাবির পকেটে হাত দিয়ে একজোড়া চিকন সোনালি শব্দহীন পায়েল বের করে আনলো, শাড়ির পার উঁচু করে পরিয়ে দেয় হৃদির পায়ে। পায়েলের সোনালি রঙে কেমন ঝলমল করে উঠল তার ফর্সা পায়ের পাতা। সেই আলোয় আহাদের মুখেও এক অদ্ভুত তৃপ্তি ঝরে পড়ল। হৃদির চোখ ছলছল করে উঠল, ভিজে গেল চোখের পাপড়িগুলো। অবচেতনেই তার মনের কোন এক অদ্ভুত লোভ জেগে উঠল। আহাদের গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলো একটু ছুঁয়ে দেখার খুব ইচ্ছে জাগলো। আহাদ সেই চোখের দৃষ্টি লক্ষ্য করে নরম কণ্ঠে শুধালো, এভাবে তাকে কি দেখছো? হৃদি একটা ঢোক গলাধকরণ করে কণ্ঠ কাঁপিয়ে মিনমিন করে বলল, আপনার গালে এই খোঁচা খোঁচা দাড়িগুলো খুব সুন্দর, একটু ছুঁয়ে দেখতে পারি? আহাদ 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল তার প্রেয়সীর এমন করুণ বাসনা শুনে। অতঃপর হৃদির ডান হাত তুলে নিয়ে নিজের গালে ছোঁয়ালো। হৃদির আঙ্গুলে সেই দাড়ির খসখসে ছোঁয়া লাগতেই শিরশির করে উঠল তার শরীর। আহাদ এবার সেই কোমল হাতটা নিজের তালুর মধ্যে এনে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এতে হৃদির ছোট মোটো হৃৎপিণ্ডটা আবারও কেঁপে উঠল। আহাদ হাত বাড়িয়ে হৃদির দুগালে স্পর্শ করলো। কপালের ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে একটু ঝুঁকে আসতে হৃদি তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল। আহাদের হাত মাঝপথে থেমে রইল, মুখটা ফুটোয়া বেলুনের মতো চুপসে গেল। কিছুক্ষণ সেভাবে বসে রইল। অতঃপর উঠে হৃদির সামনে দিয়ে দাঁড়াতে হৃদি দুপা পিছিয়ে গেল। আহাদ এবার বুঝতে পারল তার প্রেয়সী তার কাছ থেকে দূরে যেতে চাইছে। বিরক্তিতে কপাল গুছিয়ে এলো। আরো কদম এগোতে হৃদি আবারও পিছিয়ে গেল। আহাদ এবার হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংযত করলো। বিরক্তি মুখে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি সমস্যা তোমার? হৃদি ইতস্তত করে শাড়ির আঁচলটুকু কসলাচ্ছে অবিরত। মিনমিন স্বরে পড়ল, ক্ষুধা লাগছে। আহাদের রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। সে এক ঝটকায় হৃদির মুখোমুখি হয়ে কণ্ঠ নামিয়ে বলল। হৃদি জিভ দিয়ে শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে আহাদের থেকে দৃষ্টি সরিয়ে নিল। সংকোচ গলা নামিয়ে বলল, আসলে কাল রাত থেকে তেমন কিছুই খাইনি, তাই আর কি। কথাটা শুনে আহাদের বুকের ভিতর একটা মোচড় দিল। মুখের অভিব্যক্তি বদলে গেল। এক মুহূর্তে রাগ মিলিয়ে গেল মমতায়। সত্যি তো রাতের খাবার খেতে দেখেনি হৃদিকে। সে হৃদির হাত টেনে এনে আবারও বিছানার কোনায় বসালো। আলতো করে তার গালে দুহাত রেখে শান্ত গলায় বলল, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসি, কেমন? হৃদি শুধু চোখের ইশারায় সম্মতি জানালো। আহাদ আর দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এতে যেন হৃদি স্বস্তির একটা নিঃশ্বাস নিল। তা না হলে আহাদের অমন ভরাট চাহনি তার সব কিছুই কেমন এলোমেলো করে দিচ্ছিল। আর তাছাড়া হৃদি সত্যি সত্যি খিদেও পেয়েছিল। আহিয়া সবে ফ্রেশ হয়ে বিছানায় বসলো, শরীর ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির। চোখ বন্ধ করেও ঘুম আসছে না। হঠাৎই তার মাথায় ঝলকে উঠল আদনানের কথা। তখন বলেছিল মাথা ব্যথা করছে, তারপর আর একবারের জন্য তাকে চোখে পড়েনি। এখন কেমন আছে, কোথায় গেল, খেয়েছে তো? এই ভাবনাগুলো হঠাৎই তার বুকের ভেতর কেমন একটা কাঁপন তুলল। ঠোঁট কামড়ে ধরে আহিয়া কিছুক্ষণ চুপ করে বসে কিছু একটা চিন্তা করলো। ওড়নাটা কাঁধে তুলে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে সোজা আদনানের রুমের সামনে এসে থামলো। একটু দ্বিধা নিয়ে দুবার দরজায় শব্দ করলো, কিন্তু কোনো সাড়া এলো না। আহিয়া এবার দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে রুমের চারিদিকে চোখ বুলালো। রুমটা আধো অন্ধকারে ঢাকা, কিন্তু কোথাও আদনানকে দেখতে পেল না। আহিয়া একটু থেমে দাঁড়িয়ে রইল দরজার কাছে। কেমন একটা উদ্বেগ চেপে বসলো বুকের ভেতর। অতঃপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এসে চারিপাশে তাকালো। হঠাৎই দৃষ্টি গিয়ে পড়লো ছাদের সিঁড়ির দিকে। উপর থেকে আসছে হালকা বাতাস আর ম্লান চাঁদের আলো। সে একরকম ভয় নিয়ে ধীরে ধীরে উঠে আসে ছাদে। দরজার কাছে পৌঁছে থমকে গেল আহিয়া। মৃদু বাতাসে ওড়নাটা দুলে উঠল। আর ঠিক তখনই তার চোখে পড়ল আদনান রেলিংয়ের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চারিপাশে আধো অন্ধকার, কেবল চাঁদের ম্লান আলো তার মুখে পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করছে। এক হাতে জ্বলন্ত সিগারেট, মুখ থেকে ধোঁয়ার কুণ্ডুলি ছাড়ছে ধীর ভঙ্গিতে। আহিয়া একদম স্থির হয়ে গেল এই দৃশ্য দেখে, যেন শরীরের সব শব্দ হারিয়ে ফেলেছে সে। অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে রইল যে আদনান তার শরীর স্বাস্থ্য নিয়ে এতটা সচেতন, সে কিনা সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। বিস্ময়ে তার মুখ থেকে বেরিয়ে আসলো, আদনান ভাই। চমকে ঘুরে তাকালো আদনান। আহিয়াকে দেখে এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তার চোখে বিস্ময় আর অস্বস্তি। তড়িঘড়ি করে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিল। চারিপাশে ধোঁয়া হাত দিয়ে সরিয়ে দিতে লাগলো, যেন কিছুই ঘটেনি এমন ভান করছে। আহিয়া বড় বড় পা ফেলে এগিয়ে এলো, কণ্ঠে বিস্ময়ের অভিযোগ মিশে আছে। আদনান ভাই, আপনি আপনি স্মোক করেন? আদনান হালকা নড়ে চড়ে দাঁড়ালো, ঘাড় চুলকে এদিক ওদিক তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। বরং নির্লিপ্ত গলায় উল্টো প্রশ্ন করলো, তুই এত রাতে ছাদে কেন এসেছিস? ভয় লাগে না তোর? আমি
তো জানতাম আপনি ছাদে আছেন, তাই তো এলাম। কেন? আহিয়া এক সেকেন্ড চুপ থেকে বলল। একটা প্রশ্ন করবো আদনান ভাই? আদনান এবার চোখ তুলে তাকালো তার দিকে। চাঁদের আলোয় আহিয়ার মুখটা যেন আরো কোমল লাগছে। চোখে একটু সংকোচ তবু দৃঢ়তা আছে। সেই চোখে সরাসরি তাকাতে পারল না আদনান। হালকা দম নিয়ে মুখ ফিরিয়ে বলল, না। আবারও কিছুক্ষণ নীরবতা, শুধু বাতাসের শব্দ। এবার আহিয়ার মৃদু কণ্ঠে ভেসে এলো প্রায় অনুনয়ের সুরে, শুধু একটা প্রশ্ন করি না আদনান ভাই? সেই কণ্ঠের ভারে আদনানের অনর মনেও একটু নরম ভাব এলো। গম্ভীর গলায় বলল, ঠিক আছে বল। আহিয়া হেসে আদনানের পাশ ঘেঁষে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। দুজনের মাঝখানে হালকা দূরত্ব, কিন্তু বাতাসে ঘন হয়ে আছে অস্বস্তির একরাশ নীরবতা। আদনানের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনি সেদিন বলেছিলেন আপনি হৃদিকে এমনিতেও বিয়ে করতেন না। যদি তাই হয় তাহলে রাজি হলেন কেন? কথাটা শুনে আদনান চোখ তুলে তাকালো আকাশের দিকে। চাঁদের আলোয় তার মুখে ভেসে উঠল অদ্ভুত এক হাসি। তাতে ব্যথা আছে, ঠাট্টা আছে, আবার অপূর্ণতার ছায়াও। সে ধীরে ধীরে বলে উঠল, বাজি জিততে? আহিয়া অবাক হয়ে তাকালো। ভ্রুজোড়া কুচকে আবারও প্রশ্ন করলো, বাজি? কিসের বাজি? আদনান নির্দ্বিধায় উত্তর দিল, তোর সৈন্য। বুকের ভেতর কেমন ধপ করে উঠল। আহিয়া চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। ঠোঁট শুকিয়ে এলো, ছোট করে বলল, ওহ। আদনান তাকিয়ে রইল, চোখের প্রশ্নের আগুন। ওহ, তুই বুঝতে পেরেছিস আমি কি বলেছি? আহিয়া যদিও কিছুটা বুঝতে পেরেছে, তবুও দুই দিকে না সূচক মাথা নাড়ালো। আদনানের চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। নিজের ভেতরের আগুন সামলাতে পারছে না, কণ্ঠে কঠোরতা নিয়ে বলল, তাহলে ও বললি কেন? আহিয়া অনুভব করলো আদনান রেগে গেছে। বুক কেঁপে উঠল তার। তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, আমি আসছি। এই বলে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। আদনান চেঁচিয়ে ডাকলো, তার আহি আহি। গলা কাঁপছে, কিন্তু ততক্ষণে আহিয়া আধো অন্ধকারের ভেতর মিলিয়ে গেছে। আদনান নিজের ক্রোধ সামলাতে না পেরে পাশের একটা ফুলের টবে জোরে লাথি মারল। মাটির টবটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ছাদের কোণে। আদনান আবারও একখানা সিগারেট জ্বালালো, মুখে পুরো এক দীর্ঘ টান দিল। ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে গেল মৃদু বাতাসের সাথে। এদিকে নিচতলায় এখন একেবারে নিস্তব্ধতা। ডাইনিং রুমের বাতিগুলো হালকা জ্বলছে। আহাদ নিচে কাউকে দেখতে পেল না। যেহেতু অনেক রাত হয়েছে, আবার সবাই ক্লান্তও ছিল, তাই যে যার মতো নিজের রুমে চলে গেছে। আহাদ বাণীকে কয়েকবার ডাকলো, তবে তার সাড়া পেল না। তাই নিজেই রান্নাঘরে ঢুকে দেখলো খাবার কি আছে। রান্নাঘরে ঢুকতেই হালকা বিরিয়ানির গন্ধ নাকে ভেসে এসে ঠেকলো। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো সব কিছু গোছগাছ করে ফ্রিজে তুলে রেখে দিয়েছে। শুধু বড় একটা হাঁড়িতে বিরিয়ানি ঢেকে রাখা, আর সেটা হালকা গরম বলে হয়তো রাখা হয়নি। আহাদ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো কি করবে। অতঃপর একটা প্লেট আর চামচ হাঁড়ির উপর রেখে হাঁড়িসহ তুলে উপরে চলে গেল। এমন সময় রুম থেকে হালিমা বেগম পানির বোতল নিয়ে বেরিয়ে আসে, আর চোখে পড়ে আহাদ হাঁড়ি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। এদিকে বাণীও বেরিয়ে আসে। সে আহাদের ডাক শুনেছিল, তবে সে আস্তে আস্তে ততক্ষণে আহাদ চলে গেছে। হালিমা বেগম এটা সে দেখে এগিয়ে এসে অবাক হয়ে বললেন, বানি আপা, এটা কি দেখছি আমি? এই পাগল ছেলে কি পুরো হাড়ি নিয়ে উপরে চলে গেল? বাণী শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নিয়ে বলল, আপা, আমি নতুন বউরে খাবার দিতে গেছিলাম, কিন্তু দরজা বন্ধ থাকায় ডাকি নাই। মনে হয় এখন খিদা পাইছে, তাই আহাদ বাবা নিজেই খাবার নিয়ে গেছে। হালিমা বেগম হেসে বলে উঠলেন, সে ঠিক আছে, কিন্তু তাই বলে হাড়ি সহ কে খাবার নিয়ে যায় বউয়ের জন্য? তার কথা শুনে বাণী আর হাসি চেপে রাখতে পারল না। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। আহাদের সজ্জিত রুমটায় তখন পিনপতন নিরাপত্তায় ভরপুর। চারিপাশে মোমবাতির হলুদ আলোয় সাদা লালের মিলেমিশে তৈরি হওয়া একটা অদ্ভুত রোমান্টিক আবেশ। কিন্তু হৃদিতার মন যেন ঠিক তার বিপরীত, উদ্বিগ্ন, লজ্জায় কুঁকড়ে থাকা, ভয়ে বুক ধড়ফড় করছে। সে চুপচাপ বসে হাত দুটো কোলের মধ্যে জড়ো করে রেখেছে। বারবার পিটপিট করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটা কোণ। এমন সময় দরজা খোলার শব্দে চমকে তাকায় সেদিকে। আহাদ রুমে ঢুকেছে, হাতে একটা হাঁড়ি। হৃদি চট করে দাঁড়িয়ে পড়ল, চোখ কপালে উঠে গেল আহাদের কাণ্ডে, মুখ প্রসারিত হয়ে গেল। আবার লজ্জার রেখাও ফুটে উঠল। সে খিদে পেয়েছে বলেছিল বলে এই লোকটা হাঁড়ি সহ নিয়ে আসবে। সে কি এখন বসে বসে হাঁড়ি সামনে নিয়ে খাবার খাবে নাকি? আহাদে গিয়ে সে বাচ্চাদের মতো সরলভাবে জিজ্ঞাসা করলো, এটা কোথায় রাখবো? হৃদির মাথা আরো বেশি গুলিয়ে গেল। সে কি করে বলবে কোথায় রাখবে? আহাদ নিজেই চারিদিকে একবার তাকিয়ে কার্পেটের এক কোণায় রাখলো হাঁড়িটা। এবার আর চুপ থাকতে না পেরে হৃদি বিস্ময়ের স্বরে বলে উঠল, কি করছেন আপনি? দেখছো না খাবার নিয়ে এলাম, তুমি তো বললে তোমার খিদে পেয়েছে। হৃদি কুণ্ঠিত গলায় বলল,
হ্যাঁ, তাই বলে হাঁড়ি সহ নিয়ে আসবেন? আহাদ কাজ ঝাঁকিয়ে বলল। আমার কতটুকু প্রয়োজন সেটা তো আর জানি না, তাই নিয়ে এলাম। আর তাছাড়া আহাদ এবার ধীরে ধীরে রিদির একদম কাছে এসে দাঁড়ালো। ধীরে হাত তুলে তার কানের পাশে নেমে আসা চুলের গোছা থেকে আলতো করে গুজে দিয়ে গভীর নেশাময় কণ্ঠে বলল, তাছাড়া পরের বার যেন কাছে এলে বলতে না পারো আমার খিদে পেয়েছে। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল রিদির শিরায়। আহাদ এবার একটু হাঁটু মুড়ে বসে প্লেটে খাবার তুলে নিল। অতঃপর রিদিকে বিছানায় বসিয়ে নিজে বসলো তার মুখোমুখি হয়ে। রিদির এমন অনুভূতি হলো যেন তার বুকের ভেতর ছোট্ট কোনো ঢেউ উঠছে বারে বারে। চোখ নামিয়ে রাখলো খাবারের প্লেটের দিকে। আহাদ সেই দৃষ্টি লক্ষ্য করে নরম গলায় জিজ্ঞাসা করলো, বেশি খিদে পেয়েছে? রিদি তাকাতেই দেখলো আহাদ ঠিক ওর ভেতরটা ভেদ করে তাকিয়ে আছে। তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ থেকে শব্দ বের হলো না, শুধু ছোট করে বলল। আহাদ হেসে ফেললো, নড়ে চড়ে আরেকটু কাছে গিয়ে বসলো। চামচ ভর্তি খাবার তার দিকে এগিয়ে দিল, চোখের ভাষায় বলল, খেয়ে নাও। হৃদি একটু ইতস্তত করলেও ভিতরে ভিতরে এক অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ল। যাকে পাবে না বলে এতদিন তার ভিতরে জ্বলেছে, আজ সে তার সামনে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? চামচটা মুখে নিতে হৃদির চোখের কোণে বিন্দু অশ্রুকণা জমা হলো। মুখে খাবার থাকা সত্ত্বেও ঠোঁট জোড়া কেমন ফুলে উঠেছে অভিমানে। আহাদ তৎক্ষণাৎ প্লেট নামিয়ে তার মুখের দিকে তাকালো। স্পষ্ট বুঝতে পারল তার প্রেয়সীর মনে অভিমান জমেছে। সে আলতো করে তার গালে হাত রাখলো, বৃদ্ধাঙ্গুল দিয়ে অশ্রুকণা মুছল। গালে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? খারাপ লাগছে? হালকা নাকটানা শব্দ করে নাসূচক মাথা নাড়ালো হৃদি। আহাদ আবারও কোমল স্বরে বলল, তাহলে? হৃদি প্যাচ প্যাচ করে নাক টেনে হাতের পিঠ দ্বারা নাকটা মুছে নিয়ে বলল, আপনি যখন আমাকে আপনার করেই নেবেন তাহলে আমাকে এত কষ্ট দিলেন কেন? কেন সেই দিন সবাইকে বলেননি? কেন সেই দিনই আব্বুর কাছ থেকে আমায় চাইলেন না? কথাগুলো তীরের মতো বিঁধল আহাদের হৃদয়ে। সে গভীর নিঃশ্বাস টেনে আহত গলায় বলল, ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি দিদি, আমি শুধু চেয়েছিলাম তোমাকে নিরাপদে রাখতে। ভাবিনি তোমার সাথে এমন ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আর তাছাড়া আমি যদি সেদিন এসব বলতাম, তোমার হিটলার বাপ কখনোই মেনে নিত না। কেন মেনে নিত না? এই যে দেখুন, আমি আপনার সামনে বসে আছি। হালকা হাসলো আহাদ। হৃদি উল্টো প্রশ্ন করলো, হাসছেন কেন বলুন না? আহাদ তার স্বভাবসুলভ ভঙ্গিতে বা হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে বলল, আমি তোমাকে পেয়েছি কারণ আমি চেয়েছি। তোমার আব্বু বাধ্য হয়ে রাজি হয়েছে, আর তাকে বাধ্য আমি করেছি। মানে? আহাদ এবার আরেকটু ঝুঁকে বসলো হৃদির দিকে, চোখে চোখ রেখে বলল, সেদিন যদি আমি কিছু বলতাম তাহলে তোমার আব্বু আদনানের সাথে বিয়ে ভেঙে দিত ঠিকই, সাথে তোমাকেও হয়তো গ্রামে নিয়ে যেত। তাই আমি ইচ্ছে করেই এই বিয়ে হতে দিয়েছি, কারণ বিয়ের দিন বর পাল্টে গেলেও তোমার আব্বুর কিচ্ছু করার থাকবে না। সম্মানের প্রতি বড্ড লোভ তোমার আব্বুর। অন্তত সেদিক বিবেচনা করে সে রাজি হবে তা শতভাগ নিশ্চিত ছিলাম। একটু বিরতির পর নিচু গলায় যোগ করলো, তবুও যদি রাজি না হতো তাহলে অন্য ব্যবস্থা করতাম। আহাদের কথার চোখে দুষ্টু ঝিলিক দেখে হৃদি ভুরু কুচকে ঠোঁট উল্টে তাকিয়ে রইল। ওর সেই বাচ্চামি দেখে আহাদও হেসে ফেলল। তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে তার নাকে টোকা দিয়ে বলল, আর কিছু জানার আছে হৃদি রানী? হৃদি উপর নিচ মাথা ঝাঁকালো। আহাদ জিজ্ঞাসা করলো, আবার কি বলে ফেলেন? হৃদি নিচু গলায় মিনমিনিয়ে বলল, আমি যে আপনার অনুমতি ছাড়াই লাল শাড়ি পরেছি, আপনি কিছু বললেন না যে? আহাদ ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি টেনে আনলো। ধীরে ঝুঁকে পড়লো খুব কাছে, এত কাছে যে তার নিঃশ্বাস অনুভূত হচ্ছে হৃদির গালে। হিসিয়ে বলল, কারণ আমি জানি আপনি আমার জন্যই পড়েছেন। হৃদির চোখ ছলছল করে উঠল, কোনো উত্তর বের হলো না মুখ থেকে। আহাদ এবার প্লেট হাতে নিয়ে বলল, হয়েছে, এখন আর প্রশ্ন না। আজকে অনেক বেশি প্রশ্ন করেছেন, এবার চুপচাপ খেয়ে নিন। হৃদিও আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আহাদ বৃদ্ধাঙ্গুল দিয়ে তার ঠোঁটের কোণে লেগে থাকা দানাগুলো মুছে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে কোমল গলায় বলল, আমি এগুলো রেখে আসি, তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিও, কেমন? হৃদি শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আহাদ রুম থেকে বের হওয়ার মাত্রই তার বুক আবার তীব্র ধুকপুক শুরু করে দিল। আয়নার সামনে গিয়ে সে কিছু গয়না খুলে নিজেকে হালকা করলো। অতঃপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। হঠাৎই আবার পায়ের শব্দ হলো। হৃদি বুঝতে পারলো আহাদ আসছে। তার বুকটা কেমন করে উঠল। সেই সময় তো খিদের অজুহাত দিয়েছে, এখন কি করবে? চারিদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে দ্রুত পাশের আলমারির দরজা খুলে ভেতরের কাপড় একপাশে ঠেলে নিজেকে গুটিয়ে বসে পড়ল। আহাদ রুমে ঢুকে তার প্রেয়সীকে খুঁজে পেল না। ভুরু কুচকে গেল তৎক্ষণাৎ। গলার স্বর খানিকটা উঁচু করে ডাকলো, হৃদি, হৃদি। তবে কোনো আওয়াজ এলো না। হৃদি
নিজের নিঃশ্বাসটা অবধি রোধ করে রেখেছে। আহাদ হৃদিকে না পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। ভাবলো আহিয়ার কাছে গেছে হয়তো, কিন্তু রুম থেকে বের হতেই সামনে পড়ল আদনান। দুই ভাই আবারও মুখোমুখি হলো। আদনানকে দেখে আহাদের চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে গেল। আদনান পেশি টান টান করে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে গলা ভারী করে বলল, এত রাতে শখের বউ রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, ভাবার বিষয়। আহাদ কৃত্রিম হাসি টেনে বলল, ভাবা ভাবের কিছু নেই, শখের বউ লুকোচুরি খেলছে আমার সাথে, ওকেই খুঁজছি। বলেই আদনানের কাঁধ ঘেঁষে সোজা আহিয়ার রুমের দিকে চলে গেল। আদনান তার চলে যাওয়ার পিঠের দিকে তাকিয়ে পরাজয় দীর্ঘ নিঃশ্বাস ফেললো। মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, আহি ঠিকই বলেছে, দুধটাই আধ পাগল। এদিকে আহাদের সারা শব্দ না পেয়ে হৃদি ধীরে ধীরে আলমারি থেকে বেরিয়ে আসে। বিছানার কোণে বসে পা দুটো তুলে পেছনে হালকা হেলে বসলো। ক্লান্ত দেহ বিছানা পেয়ে চোখের পাতা ভারী হয়ে এলো। কিছুক্ষণ পর আহাদ হৃদিকে সারা বাড়ি খুঁজে না পেয়ে আবারও রুমে ফিরে আসলো। আর এসে দেখে হৃদি বিছানায় অর্ধশো অবস্থায়, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, বোঝাই যাচ্ছে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। আহাদ ধীরে ধীরে এগিয়ে যায় তার কাছে, নিঃশব্দে পাশে বসে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেই ঘুমন্ত কোমল মুখটার দিকে। এক হাত মাথার পাশে, চোখ বন্ধ, ঠোঁট একটু ফাঁক, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা নড়াচড়া সব তার মনে আগুন ধরাচ্ছে। হঠাৎ হৃদি একটু কেঁপে উঠলো, হয়তো ঠান্ডা লাগছে হৃদির। আহাদ ভ্রু কুচকে তাকালো এসির দিকে। দ্রুত এসি তাপমাত্রা বাড়িয়ে দিল। অতঃপর তার মাথার নিচে বালিশটা ঠিক করে দিয়ে মুখের উপর চুলগুলো সরিয়ে দিল আলতো হাতে। তখন রাতের শেষ প্রহর চলছে, চাঁদের আলো ঢুকছে পর্দার ফাঁক দিয়ে। আহাদ আরও কিছুক্ষণ প্রেয়সীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল। তার ভেতর তখন হাজারো ঝড়, হৃদয়ে অনিয়ন্ত্রিত দহন। মাথা চারা দিয়ে উঠল অবাধ্য অনুভূতির দল। কোনো রকম নিজেকে সামলে চলে গেল বারান্দার দিকে। রাতের মৃদু হাওয়া এসে ছুঁয়ে গেল তার এলোমেলো ধূসর চুলগুলো। একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে ছোট ছোট নিঃশ্বাস টানতে লাগলো, যেন এই মুহূর্তে তার ভেতরের অজানা তার ভিতরের অজানা দাহটাকে নিভানোর ক্ষুদ্র চেষ্টা করছে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা তার প্রেয়সীর দিকে। আবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে, কারণ এখন তার পৃথিবী এই মেয়েটাই। মীর হাউসের সকাল থেকে হালকা খুশির আমেজ লেগে আছে আহাদ আর হৃদিকে ঘিরে। আজকে হৃদির পরিবারের সবাই বাড়িতে আসবে হৃদিকে নিয়ে যেতে, আর তাছাড়া নতুন বউ দেখতেও অনেকের আসার কথা। সব মিলিয়ে বাড়ির প্রতিটা কোণেই যেন ব্যস্ততার ছোঁয়া। আর এর মধ্যে সেই সকাল থেকে তানভীর আহিয়ার পিছু পিছু ঘুরঘুর করছে। মাঝে মাঝে এটা সেটা বলে খোঁচাচ্ছে, তবে আহিয়া তাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছিল না। সে এবার বিরক্ত হয়ে উঠে সোজা নিচে চলে এলো। তানভীরও তার পিছু যেতে যেতে আহিয়াকে উদ্দেশ্য করে গেয়ে উঠল, এই যে বিয়ান সাহেব, ভাব নিয়েন না, একটা মাত্র বিয়াই আপনার, দেখেও দেখেন না। ঠিক শেষ সিঁড়িতে পা রাখতেই পিছন থেকে কারো শক্তপোক্ত একটা হাত পড়ল তার কাঁধে। সে চমকে ঘুরে দেখে আদনান আরেক ধাপ সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। তানভীরের দিকে তাকে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, বিয়ান না দেখলে কি হবে, তোমার বিয়াই তো আসে, চল ছাকানাকা ব্রেকফাস্ট করব, খুব খেয়াল রাখবো তোমার। তার কথা শুনে তানভীরের মুখের হাসিটা মিলিয়ে গেল। আনিকা আর রাইসা তখন টেবিলে বসে নাস্তা করছিল। তানভীরের সেই চুপসে যাওয়া বেলুনের মতো চেহারায় মুখ চেপে হেসে উঠল। আদনান এক প্রকার জোর করে তাকে এনে নিজের পাশে চেয়ারে বসলো। তানভীরের আরেক পাশে রাইসা বসা। সে একটু কাত হয়ে রাইসার কানে ঝুঁকে ফিসফিস করলো, রাইসা, জোর বাচ্চা বেঁচে গেছিস, ভালোই হয়েছে। তোর দুলাভাই এই ধলার ডাক্তার হয় নাই, না হাসে না কাঁদে, মনে হচ্ছে কেউ ওর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, সারাক্ষণ মিলিটারিদের মতো গম্ভীর হয়ে থাকে। রাইসা ফিসফিস করে বলল, চুপ থাক, তা না হলে বন্দুক ঘুরে তোর কপালে এসে ঠেকতে পারে। আহাদ, রাজাই বেস্ট। এক বান্দর আর এক বান্দরের সুনাম তো গাইবেই। রাইসা কথাটা কটাক্ষ করে বললেও সেসব গায়ে মাখলো না তানভীর, বরং আরও শিরদাঁড়া সোজা করে ভাব নিয়ে বসলো, যেন রাইসা তাদের খুব প্রশংসা করেছে। রাইসা এটা দেখে হালকা বিরক্ত হলো। রাইসার বোনের জন্যে আদনানকে পছন্দ হয়েছিল, কারণ আদনান ডাক্তার, আবার দেখতেও সুন্দর। কিন্তু তার মন খারাপ হলো আহাদের সাথে হৃদির বিয়ে হওয়াতে। তবে কি আর করার, তারা একে অপরকে ভালোবাসে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এলো হৃদি। লাল শাড়ির পাড়ে হালকা রূপালি কাজ, মুখে এক চিলতে হাসি আর মায়াবী ক্লান্তি। পাশেই আদিবা। সকাল থেকে আদিবা হৃদির সাথেই আছে, কারণ আহাদ বেড়ানোর সময় কড়াভাবে তাকে আদেশ করে গেছে সে না আসা পর্যন্ত যেন হৃদির সাথেই থাকে, এক সেকেন্ডের জন্য যেন না সরে। আহাদের আজকে
বাধ্য হয়ে বের হতে হয়েছে। আজকে সংসদে তার শপথ পাঠ হবে, তার আরও একটা নতুন যাত্রা শুরু। আজকে দুপুর 2টায় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে তার নাম ঘোষণা করা হবে। তাই তার বাবার সাথে বেরিয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে। হৃদি নিচে নামতেই চোখ পড়ে আদনানের দিকে। তবে আদনান চোখ নামিয়ে রেখেছে। শুধু আদনানকে দেখে কেমন অস্বস্তি হলো তার, আবার কেন জানি রাগও হলো। হৃদিকে দেখে ছুটে আসে আহিয়া। আনিকাও খাবার শেষ করে উঠে তাদের সাথে যোগ দেয়। 3 বান্ধবী মিলে হলঘরে সোফায় গিয়ে বসে হালকা হাসি ঠাট্টা গল্পে জমে ওঠে 3 জনের মধ্যে। তার মাঝে আহিয়া উঠে হৃদির হাত টেনে বলল, ওহ, তুই তো নাস্তাই করিস নাই। ভাইয়া তো সকাল সকাল চলে গেল বলল। তুই ঘুমোচ্ছিস কেন? তুই ঘুমোচ্ছিস যেন না ডাকি। এখন চল নাস্তা করবি। আমিও করি নাই। হৃদি অনিচ্ছায় মাথা নেড়ে বলল। খিদে নেই, ইচ্ছে করছে না। হালিমা বেগম তখন পাশে টুকটাক কাজ করছিল। হৃদির কথা শুনে মুখে টিপে হাসি সংযত রেখে বললেন, আহিয়া, কি যে বলিস না, এক হাঁড়ি বিরিয়ানি খেলে কি আর কারোর খিদে লাগে? কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। হৃদির চমকে তাকালো হালিমা বেগমের দিকে। তিনি এবার হাসি চেপে রাখতে পারলেন না। হৃদির লজ্জায় কান গরম হয়ে গেল। মনে মনে বলল, চি চি, কি এক কাণ্ড! এখন হাড়ির কথা কি সবাই জেনে যাবে? কি দরকার ছিল খিদের কথা বলার? না আমি বলতাম আর না উনি হাড়ি সহ নিয়ে যেত। ইস! আহিয়ার আনিকা অবাক হয়ে একসাথে তাকালো হৃদির দিকে। সে চোখ বন্ধ করে রেখেছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সত্যি এমন কিছু ঘটেছে। আহিয়ার আনিকা একে অপরের দিকে তাকে একসাথে বলে উঠল, 1 হাঁড়ি বিরিয়ানি। মুহূর্তেই হাসিটায় ফেটে পড়ল হৃদি। এতে আরও লজ্জিত হলো বান্ধবীদের কাছে। কপাল চুলকানোর ভান করে নিজের মুখটা ঢাকতে চাইল। তবে আহিয়ার আনিকা গড়াগড়ি করে হেসেই চলছে। সারাদিন ধরে হৃদি যেন এক অদ্ভুত যুদ্ধে লড়েছে। একের পর এক মেহমান আসছে তাদের সামনে, শাড়ি পরে কাঠের পুতুলের মতো বসে থাকা এ কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবাই, যেন সে কোনো মূল্যবান শিল্পকর্ম যার প্রতিটা খুঁটিনাটি পরখ করে দেখার দায়িত্ব সবাই কাঁধে নিয়েছে। কিন্তু কেউই খালি হাতে দেখছে না। সবাই প্রশংসা করে কিছু না কিছু পরিয়ে দিয়েছে। অবশেষে সন্ধ্যা নেমে আসতেই লোকজনের ভিড় কিছুটা কমলো। আর সেই সুযোগে হৃদি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আহাদের রুমে ঢুকতেই বুকের ভেতর কেমন দপদপ করে উঠল। এখন এটা তো তারও রুম। ভাবতেই গালের দুপাশে লাজুক রং ছড়িয়ে পড়ল। নিজের হাতেই যেন নিজের লাজ ধরা পড়ে গেল। মাথা নিচু করে পাশের সোফায় বসলো। ভারী শাড়ির আঁচল ঠিক করে নিল। ক্লান্তিতে মাথাটা এগিয়ে দিল পিছনে। আজ সেই সকালে বেরিয়েছে আর এখন প্রায় 7টা বাজতে চললো। যদিও এর মধ্যে একবার ফোন করে 2বার মেসেজ করেছে, তবুও তার ভিতরটা কেমন জানি হাহাকার করে উঠল। এত এত মানুষ তার চারিপাশে, তবুও কেন জানি ভীষণ একা লাগছিল। এমন সময় দরজা খোলার শব্দে হৃদি কাত হয়ে তাকাতেই হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আহাদ ভেতরে ঢুকছে। সাদা পাঞ্জাবির হাত কোনই পর্যন্ত মোড়ানো, চুলগুলো হালকা এলোমেলো, মুখে একরাশ ক্লান্তির ছাপ। তাকে দেখে হৃদি ধরফর করে দাঁড়িয়ে পড়ল। আহাদ একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ভাবিস? তার ক্লান্ত কণ্ঠেও এক অদ্ভুত কোমলতা। হৃদি মাথা নিচু করে উত্তর দিল, আহাত পকেট থেকে ফোন ওয়ালেট বের করে বেড সাইডে টেবিলে রাখলো। ধীরে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। আহাদের ডান হাতের পিঠ আলতো করে ছুঁয়ে গেল তার গাল। সেই স্পর্শে হৃদির শ্বাস আটকে এলো। চোখ দুটো বন্ধ হয়ে গেল অজান্তে। হৃদির কোমল গালে হাত বুলিয়ে নিচু গলায় বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি এখানে বসো। এই বলে ঘুরে যেতে নিলেই পেছন থেকে হৃদির কণ্ঠ কেঁপে উঠল, মন্ত্রীমশাই! আহাদের পা থেমে যায় সেই ডাকে। আহাদের থমকে দাঁড়ানোই যথেষ্ট বোঝানোর জন্য যে এই শব্দ তার ভেতর কতটা আলোড়ন তুলেছে। সারাদিনে সবার মুখ থেকে পাওয়া মন্ত্রী সাহেবের সম্বোধন তার কানে এমন মধুর লাগেনি যতটা এই মুহূর্তে তার প্রেয়সীর মুখে শুনে লাগছে। সে তৃষ্ণা ভরা চোখে তাকিয়ে রইল তার দিকে। হৃদির বড্ড লোভ জাগলো মনের কোণে। এলোমেলো আহাদ রাজাকে একটু জড়িয়ে ধরা, সেই লোভটা আর ধামাচাপা দিয়ে রাখতে পারল না। মুখ ফসকে বলে ফেলল, আমাকে একবার জড়িয়ে ধরবেন মন্ত্রীমশাই? আপনাকে জড়িয়ে ধরার বড্ড শখ আমার। আহাদের কাছে তার প্রেয়সীর এই শখটা বড়ই মায়াবী লাগলো। সে এক মুহূর্ত তাকিয়ে থাকলো সেই মায়াবী মুখখানার দিকে। অতঃপর ধীরে হাত বাড়িয়ে টেনে আনলো নিজের বক্ষস্থলে। পরম আবেশের সাথে জড়িয়ে ধরলো তার প্রেয়সীকে। হৃদি মাথাটা গুজে দিল আহাদের বুকে ঠিক নিচে। অনুভব করলো তার হৃদস্পন্দন জোরে, খুব জোরে ধুকপুক করছে। পেছন থেকে 2 হাতে আঁকড়ে ধরে রাখলো আহাদকে। মনে হলো বহু প্রতীক্ষার পর সে আশ্রয়টা পেয়েছে। অজান্তেই তার কান্না চলে এলো।
ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আহাদের বুকে মাথা রেখে। আহাদ স্পষ্ট বুঝতে পারল, তবে কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার আর শক্তি ছিল না, কারণ তার নিজেরও চোখের কোণে অশ্রুকণা জমেছে, কণ্ঠ ভারী হয়ে এসেছে। রীতি প্যাচ প্যাচ করে নাক টেনে আহাদের পাঞ্জাবির বুকের অংশ ভিজিয়ে ফেলেছে। হঠাৎ অনুভব করলো আহাদের হাতের বাঁধন শক্ত হয়ে আসছে। হৃদি নড়ে চড়ে উঠে ভেজা কণ্ঠে বলল, এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে, মেরে ফেলবেন নাকি? আহাদও নেশালো গলায় বলল, ফেলবো তো, একদম আমার বুকের সাথে পিষে মেরে ফেলবো। হালকা হাসলো হৃদি, নাক টেনে বলল, মৃত্যুর প্রক্রিয়ায় যদি এত সুন্দর হয় তবে আমি মৃত্যু মনে করে গ্রহণ করব। আহাদও কিঞ্চিত হাসলো সেই কথায়। নিজের বুক থেকে হৃদির মাথা তুলে আলতো করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। কপালে কপাল ঠেকিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাস আছড়ে পড়ল হৃদির মুখে, বিদ্যুতের মতো ঝটকা মারল তার শরীরে। আহাদ আবারও তাকে বুকে চেপে ধরল। এমন সময় ঠকঠক করে দরজায় কড়া পড়ল। এতে খানিকটা বিরক্ত হলো আহাদ। হৃদি নিজেকে সরিয়ে নিল আহাদের থেকে। আহাদ গিয়ে দরজাটা খুলে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডিস্টার্ব করছিস কেন? ঋতু দ্রুত নজর নামিয়ে নিল, নিচু কণ্ঠে বলল, নতুন ভাবির বাড়ি থেকে মেহমান আইছে, খালাম্মা আপনাদের নিচে ডাকে। আহাদ আর চোখে তাকালো হৃদির দিকে। হৃদি আবারও সেই লাজে ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে ব্যস্ত। আহাদ গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঋতু দ্রুত চলে গেল সেখান থেকে। আহাদ আবার ধাপ করে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হতে খানিক নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে মিশে রইল অগণিত অপ্রকাশিত কথা।